9 জুন 2024 ব্যাঙ্গালোরের কামাক্ষীপালায় একটা অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড সকালবেলা হঠাৎই সামনে নর্দমার ধারে একটা লাশ পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে লোকাল থানাকে খবর করে। লোকাল থানা থেকে একদল পুলিশ তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হয় আর সেই ডেড বডিটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর এটা জানা গেল মৃতের বয়স 30 থেকে 35। এ বিষয়ে খোঁজ খবর করতে জানা গেল এর মধ্যেই একজন মা তার ছেলের মিসিং রিপোর্ট লিখিয়েছে। পুলিশ এবার ওনাকে ডেড বডির কাছে নিয়ে গেল শনাক্তকরণের জন্য। সে কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ, ডেড বডিটা তার ছেলে রেণুকা স্বামীর, যে অ্যাপেলো ফার্মেসিতে কাজ করত। সে কাজে গেছিল তো ঠিকই, কিন্তু 8 জুন থেকে সে আর বাড়ি ফেরেনি। পুলিশ রিপোর্ট তো নিয়ে নিয়েছিল, কিন্তু একমাত্র পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে রেণুকা কিভাবে মারা গিয়েছিল। আর পোস্টমর্টেম রিপোর্ট এসেও গেল। এই রিপোর্ট থেকে যা তথ্য বেরিয়ে এলো আর সেটা যার সাথে জড়াতে চলেছিল সেটা পুরো কর্ণাটককে নাড়িয়ে রেখে দিল। পোস্টমর্টেম রিপোর্ট ভয়ঙ্কর ছিল। রেণুকা স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তার শরীরে অসংখ্য চোট ছিল। এক কথায় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তাকে। ভীষণই সাধারণ ঘরের সাধারণ ছেলে ছিল, যার না কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল আর না কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা হয়েছিল কখনো। পুলিশ এটা ভেবেই উঠতে পারছিল না যে এমন কে বা কারা রেণুকা স্বামীকে এভাবে হত্যা করতে পারে। আর না এসে ভীষণ পয়সাওয়ালা ছিল যে কেউ তাকে পয়সার জন্য কিডন্যাপ করে থাকতে পারে। কিন্তু এর পরদিন মানে 10 জুন 2024 3জন সেই পুলিশ স্টেশনে এসে পুলিশকে জানালো তারাই রেণুকা স্বামীকে হত্যা করেছে। ওরা জানালো যে পয়সার লেনদেনের চক্করে রেণুকা স্বামীর সাথে তাদের ঝামেলা হয় আর তারা রেণুকা স্বামীকে হত্যা করে। দেখা গেলে কেসটা এখানেই সলভ হয়ে যাওয়ার কথা, কারণ দোষী নিজেই এসে দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু পুলিশের কাছে এটা সন্দেহজনক এই কারণেই লাগলো, কারণ যখন কেউ কোনো ক্রাইম করে তখন দোষী সেই ক্রাইমটাকে লুকোবার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে উল্টোটাই হতে দেখা গেল। একজনের বদলে তিনজন একসাথে দোষ স্বীকার করছে। এটা একেবারেই স্বাভাবিক নয়। তাই তাদের 3জনকেই আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তাদের 3জনের বক্তব্যের মধ্যে কোনো রকম মিল খুঁজে পাওয়া গেল না। এবার তাদের ফোন রেকর্ড চেক করা হলো আর তাদের 3জনের মধ্যে একজনের ফোনে একটা নাম্বারে বিগত 48 ঘন্টায় বেশ কয়েকবার কল এসেছে এবং গেছে। আর সেই নাম্বারটা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনে। এটা জানার পর তোমরাই ভাবতে বাধ্য হবে যে একজন সুপারস্টারের সঙ্গে একজন হত্যাকারী কি বা লিঙ্ক থাকতে পারে। তো পুলিশও এই ভাবনা থেকেই দর্শনের মোবাইলের লোকেশন ট্র্যাক করে আর সেখান থেকেই জানতে পারে বিগত 48 ঘন্টায় এদের লোকেশন আর দর্শনের লোকেশন কোথাও না কোথাও এক ছিল। এদের 3জনের পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করা হলো আর এবারে জিজ্ঞাসাবাদে 3জনের মধ্যে থেকে একজন ভেঙে পড়ে আর এমন কিছু কথা বলে যা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে রেখে দেয়। 2011 সালে দর্শনের স্ত্রী বিজয়ালক্ষ্মী পুলিশের কাছে দর্শনের বিরুদ্ধে ঘরেলু হিংসা, ইভেন অ্যাটেম্প টু মার্ডারেরও রিপোর্ট করেন আর তার জন্য দর্শনকে 14 দিন পুলিশ হেফাজতেও থাকতে হয়েছিল। এরপরে 2021 সালে দর্শনের বিরুদ্ধে ব্যাঙ্গালোরে একটা ক্যাফের ওয়েটারকে পিটানোর অভিযোগ আসে, কিন্তু সেখানে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয় আর ওয়েটারকে টাকা দিয়ে সেই কেসটা ধামাচাপা পড়ে যায়। এরপর এক ফিল্ম ডিরেক্টর দর্শনের বিরুদ্ধে অভিযোগ আনে যে সে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপর 2023-এ তার প্রতিবেশী তার বিরুদ্ধে অভিযোগ আনে পার্কিংকে ইস্যু করে দর্শন তার উপর কুকুর ছেড়ে দেয়। দর্শন আর বিজয়ালক্ষ্মীর সম্পর্কটা ভেঙে যাওয়ার মূল কারণ হলো দর্শনের সাথে পবিত্রা গৌড়ার সম্পর্ক। এই পবিত্রা গৌড়া হলো একজন ফ্যাশন ডিজাইনার, যিনি তার কেরিয়ারের শুরুতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার চেষ্টা করেন, কিন্তু অনেক মেহনত করার পরও তিনি কোনো ফিল্ম পাননি। তারপর তিনি বিয়ে করে নেন আর তার একটা মেয়ে হয়। কিছু সময় পর তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় আর সে তার মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন। আর এইরকম সময় পবিত্র গৌড়ার দর্শনের সঙ্গে পরিচয় হয় আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ঝামেলা তো তখনই শুরু হয় যখন পবিত্রা তার মেয়ের বার্থডের একটা রিল ইনস্টাগ্রামে পোস্ট করে, যেখানে দেখা যাচ্ছে দর্শন তাদের দুজনের সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করছে।
এরপর পবিত্রা আরো একটা ভিডিও পোস্ট করে যেখানে সে তার সঙ্গে দর্শনের সম্পর্ক পাবলিকালি অ্যানাউন্স করে, আর সেইখানেই ঝামেলার শুরু। দর্শনের ফ্যান্সরা ক্ষেপে ওঠে। তারা বিজয়লক্ষ্মীর হয়ে পবিত্রার কমেন্ট বক্সে গিয়ে কুরুচিকর মন্তব্য কমেন্ট করতে থাকে। এবার তোমরা ভাবছো যে এই সবকিছুর মধ্যে রেণুকা স্বামীর কি কানেকশন থাকতে পারে, তাহলে তোমাদের জানিয়ে দিই, রেণুকাও সেই ফ্যান্সদের মধ্যে ছিল যে যত টাকায় হোক না কেন দর্শনের মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতো। তাই আর 5 জন ফ্যান্সদের মতো রেণুকাও পবিত্রার কমেন্ট বক্সে গিয়ে কুরুচিকর মন্তব্য করত। এইরকম ধরনের মন্তব্য শেষ পর্যন্ত পবিত্রাকে তার কমেন্ট বক্স বন্ধ করতে হয়েছিল। পবিত্রা এই সব কিছু আর সহ্য না করতে পেরে দর্শনকে জানায় যে অনেক হয়েছে, এইবারে তোমাকে এর ব্যবস্থা করতেই হবে। দর্শন তার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে 30 লাখ টাকা দেয় আর তাকে অর্ডার দেয় যে চিত্রদুর্গা থেকে রেণুকাকে কিডন্যাপ করে এনে ব্যাঙ্গালোরে একটা কম্পাউন্ডে রাখতে হবে। এরপর রাঘবেন্দ্র তার লোকজন নিয়ে চিত্রদুর্গা চলে যায়, আর সেখানে রেণুকা যখন তার কাজে যাচ্ছিল রাস্তায় দাঁড় করিয়ে তাকে বলে তারা রেণুকাকে দর্শনের সাথে দেখা করাবে। রেণুকা তখন কল্পনাও করতে পারেনি তার স্বপ্নের হিরোকে দেখবার পিছনে কত বড় জাল বিছিয়ে রাখা হয়েছিল তার জন্য। ওরা রেণুকাকে ব্যাঙ্গালোরে নিয়ে আসে আর তারপরে তাকে বেঁধে বেল্ট আর লাঠি দিয়ে ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। এরপর সন্ধ্যের দিকে দর্শন পবিত্রাকে নিয়ে সেখানে পৌঁছয়। আধমরা অবস্থায় রেণুকা যখন দর্শনকে দেখতে পায় সেভাবে তার স্বপ্নের হিরো যেমন মুভিতে সবাইকে বাঁচায় সে বুঝি তাকেও বাঁচাতে এসেছে এখানে। কিন্তু সে জানতো না যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। পোস্টমর্টম রিপোর্টে রেণুকার শরীরে 15টা লাইফ থ্রেটনিং ইনজুরি ছিল, আর শেষ পর্যন্ত রেণুকা আর সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রেণুকার বিয়ে সবে 1 বছরই হচ্ছিল। তার বউ শাহানা তাকে কন্ট্যাক্ট করার চেষ্টাই করে যাচ্ছিল 2 দিন ধরে, কিন্তু সে জানতো না যে তার স্বামী যে কাজে যাচ্ছে রোজগারের মতো সে আর কখনো ঘরে ফিরবে না। এরপর তারা রেণুকার বডিটা কামাক্ষী পাল্লার একটা নালার ধারে গিয়ে ফেলে আসে। তারপরেরটুকু তো তোমরা জানোই, 3 জন অপরাধী পুলিশ স্টেশনে এসে তাদের অপরাধ স্বীকার করে। এদের আসলে দর্শনী প্ল্যান করেছিল মিথ্যে দোষ স্বীকার করে নেওয়ার জন্য, আর যার বদলে তাদেরকে 5-5 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। ফুল প্রুফ প্ল্যান বানাতে গিয়ে দর্শন নিজেই সেই ফাঁদে পড়ে যায়, কারণ যদি না এই 3 জন পুলিশের কাছে গিয়ে ধরা দিত তাহলে কোনোভাবেই এই কেসটা অন্তত এত তাড়াতাড়ি সলভ করা সম্ভব হতো না। গাড়ির ড্রাইভার রবি সমস্ত কিছু স্বীকার করে নেয়। সেই তখন সে গাড়িতে ড্রাইভার হিসেবে ছিল যখন রেণুকাকে চিত্রদুর্গা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে আসা হয় কিডন্যাপ করে। যেহেতু এটা হাই প্রোফাইল কেস তাই অনেক রকম ভাবে এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, কিন্তু ইমানদার পুলিশ অফিসার আর এসপির জন্য এই কেসটা এত তাড়াতাড়ি সলভই হয়নি, মিডিয়ার সামনেও এসে পড়েছে। এই কেসে প্রাইম অ্যাকিউজড হিসেবে পবিত্রাকে রাখা হয়েছে আর সেকেন্ডারি অ্যাকিউজ হিসেবে দর্শনকে, কারণ পবিত্রাই সেই ব্যক্তি যে দর্শনকে এই সমস্ত কিছু করার জন্য উস্কেছিল। এই কেসটা আমাদের আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে বিস্তর ফারাক আছে। তাই আমাদের রিয়েল লাইফ থেকে ইনফ্লুয়েন্স না হয়ে রিয়েল লাইফ থেকে ইনফ্লুয়েন্স হওয়া উচিত। আজকের হোমিসাইড ডায়েরি আমরা এখানেই বন্ধ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্টসে তোমাদের মতামত জানিও, যাতে এরকম আরো ভালো ভালো ঘটনা তোমাদের সামনে নিয়ে আসতে পারি।